আজকে আমি তোমাদের সামনে একটা ভৌতিক গল্প পরিবেশন করতে চলেছি। এগুলির বিভিন্ন অধ্যায় রয়েছে, সর্বসাকুল্যে 9টি অধ্যায়। তোমরা প্রত্যেকটি অধ্যায় মন দিয়ে শোনো, শুনে আমাকে জানিও তোমাদের এই গল্পগুলো কেমন লাগছে। আর আরও এই ধরনের গল্প শুনতে প্লিজ তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমার আজকের গল্প হলো ভৌতিক অমনিবাস 2য় খণ্ড থেকে জীবন্ত কঙ্কাল। বইয়ের লেখক মানবেন্দ্র পাল। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। পূর্ববর্তী পর্বের কিছু অংশ। সকালবেলায় পাড়ার উমেশ সান্যাল এলেন। এসেই বললেন, আজকের খবরের কাগজ দেখেছেন? জীবন্ত কঙ্কাল অদৃশ্য হেডিং দিয়ে খবরটা ছাপা হয়েছে। বাঁচলাম মশাই, বাড়িতে সবাইকে রেখে কাশিতে মহাযোগ হতে যাচ্ছে, সেখানে এবার নিশ্চিন্তে যেতে পারবো। একটি কথা মাথায় ঘুরছিল, সত্যিই কি রাজু ফিরে গেছে? আজকেও তাড়াতাড়ি খেয়ে 10টার মধ্যে শুয়ে পড়লাম। ঘুমটা আচমকাই ভেঙে গেল, অসহ্য গুমোট। হঠাৎ একটা অস্পষ্ট খটখট শব্দ। রক্ত মাংস শূন্য হাড়ের পা ফেলে হাঁটছে কেউ। বালিশের তলা থেকে রিভলভারটা বার করে উঠে বসলাম। শব্দটা থেমে গেল। বিছানায় বসেই কাচের শার্সির মধ্যে দিয়ে দেখবার চেষ্টা করলাম। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ আটকে উঠলাম। জানলার ওপাশে একটা ভয়ঙ্কর মূর্তি, যেন কাঠের তৈরি, খসখসে একটা মুখ, নারকোলের মতো ছোট মাথা, খাড়া খাড়া চুল, দুটো চোখ, টর্চের বাল্বের মতো নয়, চোখ দুটো ওল্টানো। হঠাৎ লাফিয়ে হুঙ্কার দিয়ে জানলার কাছে ছুটে গেলাম। সঙ্গে সঙ্গে মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। এবার আলো জেলে পাশের ঘরে গেলাম। দেখি মশারির মধ্যে আমার স্ত্রী নতুনকে বুকে আঁকড়ে ধরে গোঙাচ্ছেন। আমাকে দেখে সাহসে ভর করে বিছানায় উঠে বসলেন। কোনো রকমে বললেন সুব্বা ওদের জানলার কাছে এসে দাঁড়িয়েছিল। ভোরবেলায় ফোন পেয়েই প্রণবেশ চলে এলো আমাদের বাড়িতে। প্রণবেশ আশ্বাস দিল সে আজকে রাতে থাকবে। সন্ধ্যের আগেই প্রণবেশ চলে এলো আমাদের বাড়িতে। এত ফুর্তিবাজ প্রণবেশ, সেও আজকে বোবা হয়ে গেছে। নিস্তব্ধ রাস্তায় আবার খটখট আওয়াজ শুরু হলো। তখন প্রায় রাত 2টো। আজ আরও একটা অস্পষ্ট শব্দ কানে আসছিল, মানুষের গলা। কোনো বয়স্ক লোক যেন পড়া মুখস্থ করছে। আমার স্ত্রী পাশের ঘর থেকে চিৎকার করে উঠল। সাথে সাথে আমরা গেলাম ওই ঘরে। স্ত্রী জানালেন একটা ঘোঁত ঘোঁত আওয়াজে তার ঘুম ভাঙতেই বাইরে দেখছে মূর্তিটা দাঁড়িয়ে আছে। জানলা ধরবার চেষ্টা করছে কিন্তু পারছে না। যতই পারছে না ততই রাগে আরো বেশি ঘোঁত ঘোঁত করছে। আমি আর প্রণবেশ ঠিক করলাম এই ঘরেই বসে সারা রাতটা আমরা কাটিয়ে দেব। তারপর আবার ছাতের ওপর শুরু হলো দাপাদাপি। সকালে ছাতে গিয়ে দেখলাম টবগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আর প্রণবেশ তখন ভাবছি রাতে ওই দাপাদাপির সময় লালবাজারে একটা ফোন করে দিলে ভালো হতো। এই মস্ত ভুলটা প্রণবেশও স্বীকার করল। তারপর আজকের পর্ব। আজকের 9ম অর্থাৎ অন্তিম পর্ব, ভয়ঙ্কর রাত। পরের দিন প্রণবেশ সোজা লালবাজারে গিয়ে গত 2 দিনের ঘটনা জানিয়ে সন্ধ্যের পর থেকে সারা রাত্রিরের জন্য বাড়িতে পুলিশ পাহারা চাইল। লালবাজারের বড় কর্তারা কিন্তু এবার খুব গুরুত্ব দিলেন না। তাদের বক্তব্য, গত কয়েকদিন সারা রাত পুলিশ সল্টলেকের সমস্ত রাস্তা টহল দিয়েছে, জীবন্ত কঙ্কালের দর্শন পায়নি। হয় সবটাই এতদিন চোখের ভুল ছিল, কিংবা সেটা অদৃশ্য হয়েছে। প্রণবেশ সে কথা মানতে চায়নি। যাই হোক, শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ফের যদি রাত্রিরে ওই রকম হাঙ্গামা হয়, ফোন পেলেই সশস্ত্র পুলিশ ভ্যান যাবে। আজও সন্ধ্যের আগেই প্রণবেশ চলে এলো আমাদের বাড়ি। ও যেন বুঝে নিয়েছে আমার ঘরে যতদিন না সুব্বা ঢুকতে পারছে ততদিন ও হাঙ্গামা চালিয়ে যাবে। আজও রাত 10টার মধ্যে খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়লাম। নামেই শোয়া,
কারোর চোখে ঘুম নেই। রাত 2টো, নিস্তব্ধ। এ যে ব্লকের রাস্তাগুলো দিনের বেলার ব্যস্ত কোলাহলমুখর বাস টার্মিনাস এখন শ্মশানের মতো পরিত্যক্ত। জনশূন্য রাস্তার বুকে লাইট পোস্টের আলোগুলো যেন পাহারা দিচ্ছে। হঠাৎ কানে এলো, কাছেই কোনো বাড়িতে কোনো বয়স্ক মানুষ যেন চেঁচিয়ে চেঁচিয়ে কিছু পড়ছে। আজ যেন গলার স্বরটা গতকালের চেয়ে স্পষ্ট, কিন্তু কি পড়ছে ভালো করে বোঝা গেল না। তারপরেই দেখলাম রাস্তার আলোগুলো কাঁপছে। তারপরেই ধীরে ধীরে ভোল্টেজ ডাউন হয়ে এলো। সেই সঙ্গে সেই গম্ভীর গলার পড়াটা আরো স্পষ্ট হয়ে উঠল। না, বই পড়া নয়, রীতিমতো মন্ত্র উচ্চারণ। গচ্ছ গচ্ছ সংহার, গচ্ছ গচ্ছ সংহার। মানেটা পরিষ্কার, কেউ যেন কাউকে আদেশ করছে, যাও যাও, বিনাশ করো, মেরে ফেলো। তারপরেই শুনতে পেলাম সেই শব্দ, খট খট খট। জল্লাদ এগিয়ে আসছে আমাকে মারার জন্য। শব্দটা আগের মতোই আমাদের বাড়ির কাছে এসে থেমে গেল। আর তখনই কোথাও কিছু নেই, আকাশটা ঘন মেঘে ছেয়ে গেল। কয়েকবার চোখ ধাঁধানো বিদ্যুৎ চমকানি, তারপরেই উঠল প্রচণ্ড ঝড়। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী চেঁচিয়ে উঠলেন, আবার এসেছে। ছুটে গেলাম পাশের ঘরে। সেই একই দৃশ্য, তবে আরো ভয়ঙ্কর। চোখ দুটো ধক ধক করে জ্বলছে, মুখে ঘোঁত ঘোঁত শব্দ। আজ যেন সে ঘরে ঢুকবেই। আশ্চর্য, এই ঝড়েও সে কাবু নয়। এদিকে ঝড়ের দাপট ক্রমশই বাড়ছে। জানলা দরজার শার্সিগুলো ঝনঝন করে উঠেছে। প্রণব চেঁচিয়ে উঠল, শিগগির টেবিল চেয়ারগুলো দরজার কাছে নিয়ে এসো। দরজাটা ঝড়ের ধাক্কায় তখন কাঁপছে। আমরা টেবিল চেয়ার আলনা যা পেলাম সব নিয়ে দরজার গায়ে ঠেসে দিলাম। এদিকে জানলাগুলোরও একই অবস্থা। সেখানেও ডেস্ক, ট্রাঙ্ক, যেখানে যা ছিল এনে চেপে ধরলাম। তারপরেই শুরু হলো ছাতের ওপর দাপাদাপি। প্রণবেশ ছুটে গেল ফোন করতে, কিন্তু হায় কপাল, লাইন ডেড। ক্রমেই রাত পুড়িয়ে গেল, ঝড় থেমে গেল। যাক, আজও বেঁচে গেলাম। প্রণবেশ আবার ফোন করার চেষ্টা করলো, লাইন বেঁচে উঠেছে। লালবাজার জানালো এক্ষুনি ফোর্স যাচ্ছে। প্রণবেশকে বললাম, এখন আর এসে কি হবে? ভোর 5টা। লালবাজারের দুজন বড় কর্তাকে নিয়ে আমরা আলোচনায় বসেছি। এভাবে তো দিনের পর দিন পারা যায় না, কিন্তু উপায় কি? হঠাৎ আমার একটা কথা মনে হলো, বললাম, আমরা গ্রামেও দেখেছি কঙ্কালটাকে চালনা করে নেপালের সেই তান্ত্রিক। তার কাজ অনেকটা রিমোট কন্ট্রোলের মতো। সুদূর হরিদেবপুরে নেপাল থেকে সে চলে এসেছিল, কিন্তু নির্দিষ্ট দূরত্ব থেকে সে কঙ্কালটাকে জীবন্ত করে ছেড়ে দেয়। কাজেই সেই তান্ত্রিক কলকাতাতেও যে এসেছে তাতে সন্দেহ নেই। আর সে আছে আমাদের খুব কাছেই। প্রণবেশ চমকে উঠে বলল, তুমি তো দারুণ পয়েন্ট বলেছ। মনে করে দেখো প্রণবেশ, গত রাতে মোটা গলায় সেই সংস্কৃত মন্ত্র উচ্চারণ, গচ্ছ গচ্ছ সংহার, এ সেই তান্ত্রিকেরই কাজ। এ বিষয়ে আমি নিঃসন্দেহ। প্রণবেশ বলল, কিন্তু তাকে খুঁজে পাবো কোথায়? বললাম, মাঠে পথে সে বসে থাকবে না, নিশ্চয়ই কারুর বাড়িতে আস্তানা গেড়েছে। এই সেক্টরের প্রত্যেক বাড়ি খোঁজ করলে এখনো তাকে পাওয়া যাবে। প্রণবেশ তখনই পুলিশ কর্তাদের নিয়ে বেরিয়ে পড়ল। বেশি খুঁজতে হলো না, উমেশ সান্যালের বাড়ির কাছে আসতেই ঘিয়ের গন্ধ পাওয়া গেল। কেউ যেন হোম করছে। পুলিশ ঢুকে পড়ল। উমেশবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ, একজন বুড়ো সাধুকে 3 দিন হলো এই বাড়িতে নিয়ে এসেছেন। ঠিক ছিল আজ তার সঙ্গে বেনারসে মহাযোগে যাবেন,
কিন্তু কিন্তু কি, কোথায় সেই সাধু? ভোরবেলা উঠে তাকে আর দেখতে পাচ্ছি না। প্রণবেশ বললে, তাহলে সে নিশ্চয়ই পালিয়েছে। তখনই সব থানায় ফোন করে দেওয়া হলো। পথে, স্টেশনে, গঙ্গার ঘাটে কোনো সাধুকে একলা দেখলেই তাকে যেন ধরা হয়। বেলা 10টা, তান্ত্রিক ধরা পড়েনি। হয়তো সে ট্রেনে চড়ে নেপালের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে, অথবা অন্য সাধুদের দলে মিশে কাশি চলে গিয়েছে। গত রাতের ঝড়ে একটা লাইট পোস্টের তার ছিঁড়ে গিয়েছিল। ইলেকট্রিক মিস্ত্রিদের একজন পোস্টে উঠে সারাচ্ছিল। হঠাৎ আমাদের বাড়ির ছাদের দিকে চোখ পড়তেই চমকে উঠল। আরে, ওটা কি? ছাদে উঠে দেখা গেল একটা ছোটখাটো কঙ্কাল পড়ে রয়েছে। এটা যে নেপালের সেই তান্ত্রিকের গুহায় আমরা দেখেছিলাম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তান্ত্রিক অনেক দূরে চলে গিয়েছে, রিমোট কন্ট্রোল আর চলছে না। এখন এটা শুধুই কঙ্কাল। এটাকে নিয়ে কি হবে? পুলিশ বলল, দায়িত্ব আমাদের। ওটাকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেওয়াই ভালো। তাই হলো, আমাদের উপস্থিতিতে কঙ্কালটাকে পুড়িয়ে তার ভস্ম গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। আশা করা যায় এতকাল পর তার গতি হবে। তান্ত্রিকও আর রিমোট কন্ট্রোল থেকে কঙ্কালকে চালনা করে কারুর ক্ষতি করতে পারবে না। এই গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।